এবার দেখি স্মৃতি যে অঙ্কগুলো পাঠিয়েছে। গতদিন আমি তোমাদেরকে এ ধরনের অঙ্ক করিয়েছিলাম। এর আগে দিন তোমরা করেছিলা সেলস ইউনিট এবং সেলস ইউনিট এবং কস্ট দিয়ে অঙ্ক। সেলস ইউনিট এবং কস্ট দিয়ে তোমরা অঙ্ক করেছিলে। আর আজকে তোমাদেরকে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেখানে সেলস টাকা এবং কস্ট ছিল। স্মৃতি সেই ক্লাসে ছিল, স্মৃতি মনে হয় মাঝখানে স্ট্যাট ক্লাসে ছিল না। আমরা যে তিনটা গ্রাফ শিখেছিলাম, হিস্টোগ্রাম, পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ, ওই দিন মনে হয় তুমি ছিল না, তাই না স্মৃতি? ছিলাম না, হ্যাঁ স্ট্যাটের ক্লাসটাতে ছিলাম না স্যার। রেকর্ড করেন নাই ক্লাসটা? আমি তো হাসান ভাইকে বলছিলাম। ও তো আমাকে কিছু বললো না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করছি 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 করছি। তাহলে একটু দিয়ে দিন স্যার ভিডিওটা। খুব হ্যাঁ বেশি হ্যাঁ, কি কঠিন? ও আমাকে বলেছিল আমি বলেছি। ভিডিও দেখে করে নিব না, যদি কোনো প্রবলেম হয় ওটা আপনার থেকে পরে সলভ করে নিব। আচ্ছা ঠিক আছে। তো এই 25 নম্বর অঙ্কটা আমি একটু চেক করছি, তোমরা দেখো। সানজিদা তুমি কি করেছো? স্যার শেষ করতে পারিনি, করতেছি। ও এখন করতে বসছো? ও হ্যাঁ, মোর নাল্লা। ও হর্সেটা কি স্যার আপনি তো দিছি সেই কবে, আর তুমি বাড়ি কাজ করতেছো এখন? এত ব্যস্ত? হ্যাঁ স্যার। সবাই কেমনে ঈদে বাড়ি ফিরতেছে তুমি দেখছো? তুমিও কি আবা নাকি? তোমাদের তো স্যার লস, তোমার যাবা কেমনে? স্যার আমি যাবো না। আমি আমি চিন্তা করতেছি ঈদের দিনে কি প্ল্যান করা যায়, যে নদীর পাড়ে একটু বসে থাকবে একা একা যাইয়ে। নদীর ধারে? হ্যাঁ স্যার। তোমাদের লঞ্চ তো বন্ধ। তার বসিলার ওই পাড়ে যাইয়ে তারপর নদীর পাড়ে বসে থাকবো। আচ্ছা দেখো, এখানে আমাদেরকে অক্টোবর নভেম্বরের যে তথ্য দিয়ে দিয়েছে এটাও ঠিক একই রকম ভাবে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম এবং স্মৃতি করেছে অঙ্কটা। দেখো হাই ভলিউম লো ভলিউম তো এখানেও ব্যবহার করেছে। এখানে আমাদের হাই ভলিউম সেলসটা ছিল 1 লক্ষ আর কস্ট ছিল 80,000, আর লো ভলিউম, ও মা, ও কোশ্চেনটা তুলেছো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সলিউশনটা, ও কোশ্চেনটা তুলেছে উপরে। এখানে হাই ভলিউমটা সেলস হচ্ছে 1,50,000 আর কস্ট ছিল 1 লাখ, আর লো ভলিউমটা ছিল 1 লক্ষ আর তোমার কস্ট হচ্ছে 80,000। পার্থক্য করলে 50,000 আর এখানে 20,000, তাহলে ভাগ করলে আমরা যে 0.4টা পেলাম এটাকে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও বলবো, কারণ এটা 1 টাকায় বের হয়েছে। আর এটা যদি 0.4 হয় ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে আমাদের সিএম রেশিওটা হবে 1 থেকে ভেরিয়েবল কস্ট রেশিও বাদ দিলে বাকি যেটা থাকে। এই ব্যাপারটা তো এখন ক্লিয়ার, তাই না স্মৃতি? এই ব্যাপারটা ক্লিয়ার এখন তোমার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা খুব ভালো। এবার চলো সি নাম্বার রিকোয়ারমেন্ট একটু দেখি কি করেছো তুমি সি নাম্বারে। স্যার এটা না, এটা তো 26 নাম্বার উপরে। এই যে হ্যাঁ, এই যে 2 নাম্বারটা স্যার, এটা একটু কাটাকাটি হয়েছে, বুঝতে পারি নাই। হ্যাঁ, টোটাল ফিক্সড কস্ট এখন তুমি বের করতে গেলে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্টটা বাদ দেবে। তুমি 1 লাখটা ধরেছো যেহেতু, তাহলে হাই ভলিউমের ভেরিয়েবল কস্টটা তোমাকে ধরতে হবে এবং তাতে 40,000 টাকা আসতে হয়েছে। আর বি পিন টাকা হচ্ছে ফিক্সড কস্ট এই অ্যামাউন্টটাই, আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার সিএম রেশিও। আমাদের সিএম রেশিওটা ছিল 0.6, তাহলে এটা 66,667 টাকা হবে। হ্যাঁ, তোমার এই অঙ্কটা হয়েছে। আর পরের অঙ্কটা যদি যাই, পরের অঙ্কটার মধ্যে আমাদের হাই ভলিউমটা হচ্ছে তোমার 2,40,000 আর লো ভলিউমটা হচ্ছে 1,50,000। তাহলে 2,40,000, 1,45,000 আর 1,50,000 আর 1 লাখ পার্থক্য করলে হবে 90,000 আর এটা হবে 50,000। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও হবে 0.5, তাহলে সিএম রেশিওটা হবে আমাদের 0.5। তাহলে সিএম রেশিওটা হবে 0.5।
তাহলে ফিক্সড কস্ট হবে আমাদের যে কোনো একটা ধরে তুমি করতে পারো, তাতে আসলে 25,000 টাকা হয়েছে। তাহলে বি পিন টাকা বের করেছো, ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও। আচ্ছা, এই যে তুমি অঙ্কটা করলে, এর আগে করেছিলে ইউনিট নিয়ে, এখন করেছো টাকা নিয়ে, কোনো জড়তা আছে, কোনো ঝামেলা আছে, কোনো কিছু বোঝার আছে? আচ্ছা, না নেই। তাহলে চলো আজকে আমরা আমাদের পার্ট এর সর্বশেষ অঙ্ক করব, এরপরে আমরা পার্ট বি স্ট্যান্ডার্ড অঙ্কগুলো শুরু করব। তাহলে আজকে আমরা পার্ট এর সর্বশেষ অঙ্কটা করব, এবং দেখো তোমরা অঙ্কটার মধ্যে পার্থক্যটা কি। দুটো অঙ্ক আমি করব আর দুটো অঙ্ক তোমাদেরকে করতে দিও, তাহলে হয়ে যাবে আমার কাজ। চলো, যদিও হাসান মাহমুদ নেই, যেহেতু রেকর্ড হচ্ছে ও দেখে নিতে পারবে। 26 নম্বর অঙ্কটা করে ফেলছি আমরা, এবার 27 নম্বর অঙ্কটা দিকে তাকাও। স্মৃতি, এবার কোশ্চেনটা একই রকম, কিন্তু এবার পার্থক্যটা দেখো খেয়াল করে। এবার কিন্তু সেলস এর পাশে কষ্ট দেওয়া নাই, আছে প্রফিট দেওয়া, দেখছো খেয়াল করে? জি স্যার। এখানে সেলস টাকা দেওয়া আর প্রফিট দেওয়া। তার মানে আমরা কিন্তু এর আগে পেয়েছিলাম, যে অঙ্কটা তুমি আজকে বাড়ি কাজ করেছো সেখানে সেলস এর পাশে কস্ট ছিল, কিন্তু এখন অঙ্কের মধ্যে কস্ট না দিয়ে দিয়েছে প্রফিট। তো এখন আমরা কিভাবে অঙ্কটা করব, কিভাবে আমরা ডাটাটা রেডি করব, আর কিভাবে এই অঙ্কটা সমাধান করা হবে, চলো সাজিদা তুমি খেয়াল করো। হ্যাঁ স্যার, দেখতেছি। এগুলো হচ্ছে খুবই ছোট ছোট এবং কমন অঙ্ক, এবং এই অঙ্কগুলো তোমার মাথার মধ্যে আমি সেট করে দিতেছি, এর ফলাফলটা যে কত ভালো হবে এটা পরে বুঝতে পারবে। এই ছোট ছোট জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে যাওয়ার কারণে এই অঙ্কটাকে, এই এই জটিল চ্যাপ্টারটাকে মাথার মধ্যে ঢুকাতে তোমাদের অনেক সহজ হবে। কিন্তু যদি স্মৃতিদের মতন অঙ্ক না করো তুমি সানজিদা, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে সুফল পাবে না। তোমাকে প্রতিদিনের বাড়ির কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর দেখো, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু করলেই হয়ে যাবে, আর হতে থাকতে অনেক ভালো লাগবে, করতে ইচ্ছা করবে। তো চলো, 27 নম্বর অঙ্কটা আমি কপি করে নিলাম। সাতাশ নম্বর অঙ্কটা এখন আমি এখানে করাবো। মনোযোগ দিয়ে দেখো, প্রবলেম ফর স্টাডি 27 যদি এখন আমরা সলভ করতে যাই, তাহলে এই অঙ্কটার মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাস দেওয়া আছে, সেলস টাকা দেওয়া আছে, আর প্রফিট দেওয়া আছে। অথচ আমরা এর আগের অঙ্কগুলো যখন করেছিলাম তখন কিন্তু সেই অঙ্কগুলোর মধ্যে প্রফিট ছিল না, ছিল শুধু কস্ট। তো এখন আমরা এইভাবে যদি ইনফরমেশনটা থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, চলো দেখি। দেখো, এখানেও আমাদের তথ্যগুলোকে আগে সুন্দর করে খাতায় তুলতে হবে, এবং এখানেও হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করতে হবে। তাই আমি যদি এখন তোমাকে অঙ্কের সলিউশনটা করাই, তাহলে দেখো, আগে আমি ডাটাগুলো তুলবো। ডাটাগুলো তোলার সময় আমি প্রথমে ভলিউমের জন্য একটা ঘর দেব, ভলিউমের জন্য একটা ঘর দেব, সেলস টাকার জন্য একটা ঘর দিব, প্রফিটের জন্য একটা ঘর দিব, আর কস্টের জন্য একটা ঘর দিব। এবার আমাদের ঘর একটা বাড়লো, দেখছো? এবার ধর ঘরটা একটু বাড়লো। এখানে আমরা প্রথমে বলবো ভলিউম, এরপর লিখবো আমরা সেলস টাকা, এরপর আমরা লিখবো প্রফিট, এটাও টাকা। আমাদের কস্ট ছিল না, আমরা এখন এখানে কস্ট বের করে ফেলবো। তোমরা যদি বইপত্র খোলো স্মৃতি, তাহলে তোমরা দেখবো ওনারা এই প্রফিট দিয়েও সূত্র লিখেছে। এত সূত্র মাথার মধ্যে রাখতে পারবা না, এত সূত্র মাথার মধ্যে রাখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাই সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা না করে আমরা যেভাবে কমন সেন্স ব্যবহার করে অঙ্কগুলো করছি, এভাবে অঙ্কটাকে করলে তোমাদের লাভটা হবে বেশি।
সেই জন্য আমি বলছি এই যে আমরা যে কস্টটা বের করে নিচ্ছি, দেখবো যে বইপত্র খুললে ওনারা কস্ট না বের করে ওই প্রফিট দিয়েই ওনারা অঙ্ক করে ফেলছে। সেই ক্ষেত্রে ওনারা নতুন একটা সূত্র লিখছে। তো এইভাবে সূত্র মুখস্থ করাতে থাকলে 50 থেকে 50টা 56টা বা 60টা সূত্র হয়ে যাবে। এত সূত্র মনে রেখে তুমি অঙ্ক করতে পারবে না। সূত্র মনে না রেখে বরং এইভাবে আমরা কমন সেন্স ব্যবহার করে যেভাবে অঙ্কটা করছি এভাবে অঙ্ক করলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। তো এবার দেখো আমি ডাটাগুলোকে কিভাবে তুলছি। এখানেও আমি হাই ভলিউম এবং লো ভলিউমটা ব্যবহার করব। এখানে আমি শুধুমাত্র সেই তথ্যগুলো লিখবো যে তথ্যগুলো আমাদের প্রয়োজন হবে, হাই ভলিউম এবং লো ভলিউমটা। দেখো এখানে আমরা লিখতেছি হাই, আর এর নিচে লিখলাম লো, আর এর নিচে লিখবো ডিফারেন্স। এখানে লিখবো ডিফারেন্স। শুধু এইখানে আগে সেলস এবং টা কস্ট ছিল, এখন ওনারা কোশ্চেনের মধ্যে প্রফিট দিয়ে দেওয়াতে আমরা প্রফিটের জন্য একটা ঘর টেনেছি। তো স্মৃতি দেখো আমি ডাটাগুলো যেভাবে তুলছি, এই ইনফরমেশন গুলোর মধ্যে সবচেয়ে বড় ইনফরমেশনটা ছিল ডিসেম্বরের 90,000 সেলস। তাহলে আমি হাই ভলিউমের মধ্যে লিখলাম 90,000। সঞ্জিদা বুঝতে পারছো? আর এই 90,000-এর মধ্যে প্রফিট দেওয়া ছিল 25,000। আচ্ছা বলো তো, 90,000 টাকায় মাল বিক্রি করে যদি আমাদের 25,000 টাকা লাভ হয় তাহলে আমাদের কস্ট কত টাকা ছিল? প্রফিট বাদ দিলে যেটুকু সেটুকু। সেইটাই বলো, কত হলো বিয়োগ করে বলো। 65,000। তুমি কি এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। খুবই সাধারণ একটা বিষয় না বলো তো? হ্যাঁ স্যার। যদি আমি খালি সেলস থেকে কস্টটা বাদ দিয়ে আমি যদি সেলস থেকে প্রফিটটা বাদ দিয়ে যদি আমি কস্ট পেয়ে যাই তাহলে তো এই অঙ্কটাকে আমি আগের মতো করে বানায় ফেলতে পারি নাকি? শুধুমাত্র শুধু আমি প্রফিট দিয়ে কেন আবার আলাদা একটা সূত্র শিখবো, তাই না? তাহলে আমি প্রফিটটাকে ইজিলি কস্ট বানায় ফেলতে পারছি। এবার চলো লো ভলিউম। আমাদের লো ভলিউমটা কত ছিল? 70,000। চলো লিখে ফেলো 70,000। আর তখন আমাদের প্রফিট কত ছিল? 15,000। তাহলে বলো তো 70,000 টাকায় মাল বিক্রি করে যদি 15,000 টাকা লাভ হয় তাহলে আমার কষ্ট কত ছিল? 55,000। 55,000। সঞ্জিদা তুমি কি এটা বুঝছো? সঞ্জিদা জি স্যার। তাহলে এবার তোমার যে প্রফিটটা আমাদের অঙ্কে বাড়তি দেওয়া ছিল সেটা এখন আর আমাদের কোনো কাজে লাগলো না। এটাকে এখন আমরা অফ করে দিলাম। এখন আমরা আগের অঙ্কের মতন করব, আগের অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে করব। এখন চলো তো 90,000 থেকে 70,000 বিয়োগ করলে কত হবে? 20,000। 65 থেকে 55,000 বিয়োগ করলে কত হবে? 10,000। তাহলে এ নাম্বারে আমাদের যে ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে বলছে, আমাদেরকে যে এ নাম্বারে ওনারা বের করতে বলছে ভেরিয়েবল কস্ট রেশিও, এই তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা কি এখন ওই আগের অঙ্কটার মতো আমরা সরাসরি ভাগ করে বের করে ফেলতে পারবো না? আমরা সরাসরি ভাগ করে বের করে ফেলতে পারবো না? এই বলো তো আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা হবে উপরে 10,000 আর নিচে হচ্ছে 20,000। আর নিচে হচ্ছে 20,000। আর দেখো তো এই 10,000-কে 20,000 দিয়ে ভাগ করলে 10,000-কে 20,000 দিয়ে ভাগ করলে 0.50 হয় না? তাহলে আগের অঙ্কটার মতো স্মৃতি এখন কি অঙ্কের জবাবটা রেডি হয়ে গেল না বলতো? এবার রিকোয়ারমেন্ট বি। সঞ্জিদা তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার আগের দেখো মতোই তো। আগের মতো এখন বি নাম্বার সিএম রেশিও বের করতে বলছে। তাহলে এখানে আমরা লিখবো একই রকম ভাবে যে সিএম রেশিও সমান সমান 1 মাইনাস ভিসি রেশিও। তার মানে 1 মাইনাস 0.50।
তার মানে আমাদের সিএম রেশিওটাও হবে 0.50। আমরা আমাদের দুইটা রিকোয়ারমেন্টের জবাবই আগের মতন করে দিয়ে ফেললাম। আর এই সমস্ত অঙ্ক এখন আমাদের কাছে ইজি। এই সমস্ত অঙ্ক এখন আমাদের কাছে ইজি। দেখো তো সি নাম্বারে আমাদেরকে বের করতে বলছে টোটাল ফিক্সড কস্ট। চলো বের করে ফেলি। রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি তে আমরা বের করব হচ্ছে ফিক্সড কস্ট। আর টোটাল ফিক্সড কস্ট সমান সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। আমরা হাই অথবা লো যে কোনো একটা নিতে পারি। যদি হাই নেই তাহলে আমাদের টোটাল কস্ট 65,000 আর ভেরিয়েবল কস্ট হবে 90,000 এর সঙ্গে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা গুণ করলে, এটা তোমরা জানো। তার মানে 65,000 টাকা থেকে আমরা 90,000 0.5 হবে 45,000। তাহলে 65 থেকে 45,000 বাদ দিলে 20,000 টাকা হবে আমাদের ফিক্সড কস্ট। আমাদের ফিক্সড কস্ট হবে 20,000 টাকা। বলো তো আমরা সি নাম্বার রিকমেন্ডের জবাবটা দিয়ে ফেলছি না বলো তো? জি স্যার। এবার দেখো ডি নাম্বারে আমাদের ক্যারেক্টার প্রশ্ন করেছে বি পিন টাকা বের করে ফেলি। রিকোয়ারমেন্ট ডি, দেখো রিকোয়ারমেন্ট এটা হচ্ছে বিপি বিপিন টাকা সমান সমান আমাদের ওই যে সূত্রটা আমরা শিখেছি। সূত্রটা হলো উপরে ফিক্সড কস্ট আর ডিভাইডেড বাই সিএম রেশিও। তোমরা এই জিনিসগুলো এখন খুব ভালোই জানো। ফিক্সড কস্ট থেকে সিএম রেশিওটা বাদ দিতে হবে। দেখো আমরা আমাদের ফিক্সড কস্টটা বের করেছিলাম 20,000 টাকা। আর আমাদের সিএম রেশিও ছিল 0.50। 40,000 টাকা। তাহলে আমরা আমাদের অ্যানসারটা কিন্তু এখানে বের করে ফেলতে পারি। দেখো আমাদের অ্যানসারটা কত টাকা আসে? 40,000। আমাদের জবাব তো হয়ে গেল। তোমরা খেয়াল করে দেখলা গতদিন তোমরা যে অঙ্ক করেছো সেই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে তেমন পার্থক্য নেই, একই রকম। খালি পার্থক্য এতটুকুই যে কোশ্চেনটার মধ্যে ওনারা কস্ট না দিয়ে প্রফিট দিয়ে দিয়েছিল। তো কস্ট না দিয়ে যদি প্রফিট দিয়ে দেয় তাহলে আমরা ইচ্ছা করে সেই প্রফিট দিয়ে কস্ট বের করে নিতে পারি। আমরা ইচ্ছা করলে প্রফিট দিয়ে সেই কস্টটা বের করে নিতে পারি। আর এভাবে কস্ট বের করে নিয়ে আমরা যদি অঙ্কটা করি আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা এবিসিডি এর 4টা রিকোয়ারমেন্টের জবাব তোমরা দেখলা। এটা আমাদের 27 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলো এবার একটু 28 নম্বর অঙ্কটা একটু তাকাই। 27 নম্বরের পর একটু 28 নম্বরটার দিকে তাকাই। এইখানে আবার একটু ছোট্ট ঝামেলা আছে। চলো আমরা 28 নম্বর অঙ্কটা একটু করার জন্য রেডি হই। আমি যদি 27 আর 28 নম্বরটা করে দেই তাহলে 29 আর 30 নম্বরটা তোমাদের কাজ থাকবে এবং 29 আর 30 নম্বরটা চেক করেই আমরা কিন্তু আমাদের এই অংশের আলোচনা শেষ করব। পার্ট এর আলোচনা শেষ করে আমরা পার্ট বি এর আলোচনাটা স্টার্ট করব। পার্ট বি তে যে জিনিসগুলো আমরা শিখতে চাই, যে সূত্রগুলো শিখতে চাই বা যে নিয়মগুলো শিখতে চাই বা যে ধারণাটা নিতে চাই মার্জিনাল কস্টিং এর চেহারাটা যে আরো কত রকম হতে পারে সেটা ধারণা নেওয়ার জন্য
আমরা পার্ট বি আলোচনা যখন স্টার্ট করব তখন তোমরা নতুন ধরনের আরো কিছু অঙ্ক তোমরা শিখতে পারবে। আর তাহলে আমার এই চ্যাপ্টারের উপর আলোচনাটা শেষ হয়ে যাবে। আমি যে ইউনিট বোর্ডের কোশ্চেন যেগুলো দিয়েছি নিচে, সেগুলো তখন তোমরা নিজেরা যত দ্রুত শেষ করতে পারবে তত দ্রুত আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটার মধ্যে সমস্যাটা। আগে আমাদেরকে সেলস এবং প্রফিট দিয়ে দিয়েছিল, কিন্তু এবার কিন্তু প্রশ্নের মধ্যে প্রফিট আছে আবার লসও আছে। দেখো ওই যে ব্র্যাকেট দেওয়া ফিগার গুলো হচ্ছে লস, বুঝতে পেরেছো? স্মৃতি দেখছো? প্রফিট লেখার পরেও যে অ্যামাউন্টটা ব্র্যাকেটের মধ্যে ঢাকা, তার মানে কিন্তু এটা লস, ওটা কিন্তু প্রফিট না, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ। তো তার মানে হলো ওনারা আমাদের কোশ্চেনের মধ্যে যেমন প্রফিট দিতে পারে, ওনারা আমাদের প্রশ্নের মধ্যে ঠিক সেরকম লসও দিতে পারে। এই জিনিসটা খালি মাথায় রাখবে। আর এই জিনিসটা মাথায় নিয়ে আসার পর তোমরা দেখবা বোর্ডের অনেক বেশি অঙ্ক তোমরা নিজেরা সুন্দরভাবে সলভ করতে পারছো। চলো আমি এখন 28 নম্বর অঙ্কটা করার জন্য আবার আগের মতন ডাটাগুলো একটু খাতায় তুলবো। আগের অঙ্কটা করার সময় আমি যে ডাটাগুলো যেভাবে তুলেছিলাম, আমি সেইভাবে এখন ডাটাগুলো আগে তোমাদের খাতায় তুলতে চাই। চলো। এই যে চলো 28 নম্বর অঙ্কটা করার জন্য আমরা রেডি হয়ে যাই। হেয়ার আবার আমরা একই রকম টেবিল টানবো, হাই ভলিউম, লো ভলিউম, সেলস, আর এখানে আমরা লিখবো এবার প্রফিট অর লস। যাই হোক, কথা একই। প্রফিট অর লস টাকা, প্রফিট আর লস টাকা। এবার দেখো ডাটার মধ্যে এখানে আমাদের সেলস ছিল সবচেয়ে বড়টা 1,20,000। তাহলে আমরা সবচেয়ে বড় সেলসটা লিখে দিলাম 1,20,000, আর তার প্রফিটটা ছিল 15,000। আচ্ছা, এর প্রফিটটা যদি 15,000 হয়, তাহলে বলো তো এর কস্টটা কত ছিল? 1,05,000। তাহলে এর কস্ট ছিল 1,05,000, আর আমাদের সবচেয়ে কম সেলসটা ছিল 80,000। আর 80,000 যখন ছিল আমাদের সেলস, তখন কিন্তু আমাদের প্রফিট ছিল না, তখন আমাদের ব্র্যাকেট দেওয়া ছিল 5,000 টাকা লস ছিল। আচ্ছা সানজিদা বলো তো, 80,000 টাকা পণ্য বিক্রি করে যদি আমরা 5,000 টাকা লস করি, তাহলে আমাদের কষ্ট কত টাকা ছিল? 85,000, তাই না? স্মৃতিও ঠিক বলছে না? হ্যাঁ, 85,000 হবে স্যার। তার মানে এবার আর বিয়োগ না করে এবার আমাদের সরাসরি যোগ করে দিতে হবে। এই সামান্য জিনিসটুকু খালি তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর কি এগুলো তোমরা জানো, এটা কমন সেন্স। আমি বলেছি যে আমি সূত্র মুখস্থ করাবো না, তোমাদের কমন সেন্স ব্যবহার করে অঙ্কগুলো করাবো, তাহলে ওই অঙ্কগুলো বেশি মনে থাকবে তোমাদের। কিন্তু সূত্র মুখস্থ করে করালে তোমাদের সেটা মনে থাকবে না। তাই চলো এবার আমরা অঙ্কটা করি। ঠিক আগের মতনই অঙ্কটা হবে। এখানে বিয়োগ করলে বিয়োগফলটা আসবে 40,000, আর কষ্টের বিয়োগফলটা করলে বিয়োগফলটা হবে কত? 20,000। তাহলে এখানেও আমরা রিকোয়ারমেন্ট 1 এর জবাব দিব। আমরা রিকোয়ারমেন্ট এ এর জবাব দিয়ে দিব এখানে। আমাদেরকে এখানেও প্রথমে ওনারা বের করতে বলেছিল সিএম রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও। চলো আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করে ফেলি।
দেখো আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা হবে আগেরটার মতোই। ভেরিয়েবল কস্ট রেশিওটা হবে, এখানে আমাদের টোটাল খরচের পরিমাণটা ছিল হচ্ছে 20,000, আর আমাদের বিক্রয়ের পার্থক্যটা ছিল 40,000। আর 20,000কে যদি আমরা 40,000 দিয়ে ভাগ করি, তাহলে এবারও কিন্তু আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা হবে 0.50। আর একই রকম ভাবে আমরা এবার ওই সিএম রেশিওটা ওই একই রকম ভাবে বের করব রিকোয়ারমেন্ট বিতে, কারণ এখানে আমাদের রেজাল্টটা একই আসবে। দেখো আমাদের এই অঙ্কের রিকোয়ারমেন্ট বি এর জবাবও সেম হবে। সিএম রেশিও হবে 1 মাইনাস বিসি রেশিও, অর্থাৎ 1 মাইনাস 0.50, তাতে করে আমাদের 0.50ই আসবে। টোটাল ফিক্সড কস্টটা যদি এখন আমরা বার করতে চাই, এটা আগেরটার মতনই বের হবে। দেখো টোটাল ফিক্সড কস্টটা যদি আমরা বের করতে চাই, তাহলে টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, আমরা আমাদের টোটাল কস্ট 1,05,000 টাকা ধরবো। যদি হাইস্টটা ধরি, 1,05,000টা যেহেতু হাইস্ট, তাহলে আমাদের সেলসটা হবে ভেরিয়েবল কস্টটা হবে সেলসের 0.50। আমাদের সেলসটা কিন্তু 1,20,000 টাকা ছিল, 1,20,000 0.50, তাহলে এখানে আমাদের টোটাল কস্ট হবে 1,05,000। আর এখানে 1,20,000 0.50 হবে 60,000 টাকা। তাহলে 1,05,000 এর মধ্যে যদি 60,000 টাকা তোমার ভেরিয়েবল কস্ট হয়, তাহলে নিশ্চয়ই বাকি টাকাটা হবে ফিক্সড কস্ট। বাকি টাকাটা কত হয়? 45,000 না? তাহলে কি আমাদের ফিক্সড কস্টটা 45,000 টাকা হয় না? প্রীতি 45,000 টাকা বের করেছে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা তো আমি বের করেছি 45,000। এবার ডি নাম্বার, আমাদের বিইপিটা ইন টাকা বের করতে হবে। এবার ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও, আমাদের ফিক্সড কস্টের পরিমাণটা কিন্তু এবার ছিল 45,000 টাকা। তাকে 0.50 দিয়ে ভাগ করে, এটা হবে কিন্তু 90,000 টাকা। 90,000 টাকা। স্মৃতি বলো তো, এই অঙ্কটা একদম ঠিক আগের দিন তোমরা যে অঙ্কগুলো করেছিলে, এই অঙ্কটা তার মতনই হয়ে গেল না? হ্যাঁ স্যার, সেম। একদম সেম না? বলো তো এগুলো বুঝতে বা করতে কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তো এই যে দেখো আমি অল্প অল্প করে তোমাদেরকে দিতেছি কি ঠিকই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। আমি যখন তোমাদেরকে বোর্ডের কোশ্চেন গুলো দিব, তোমরা একটু তাকায় দেখো। পার্ট বি এর অঙ্ক বেশি এখানে। এই যে 11 নম্বর অঙ্কটা দেখো, 2017 সালের প্রশ্ন। 11 নম্বর অঙ্কটা দেখো। দেখো লেভেল অফ অ্যাক্টিভিটি ইন ইউনিট, 4,000 ইউনিটে 14,000 খরচ, আর 20,000 ইউনিটে 60,000 খরচ। এটা কিন্তু কস্ট দেওয়া। তাহলে এখানে হাই ভলিউম লো ভলিউম দিয়ে আমরা অঙ্কগুলো করবো না বলো তো? দেখছো স্মৃতি অঙ্কটা? 2017 সালে আসছে।
লেভেল অফ অ্যাক্টিভিটি ইন ইউনিট, এটা হচ্ছে হাই ভলিউম লো ভলিউম ইউনিট, এটা হচ্ছে হাই ভলিউম ইউনিট, এটা হচ্ছে লো ভলিউমের কস্ট, এটা হচ্ছে হাই ভলিউমের কস্ট। তাহলে আমরা হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করে আমরা এখান থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আর ফিক্সড কস্ট বের করতে বলছে। বলতে এটা খুব ইজিলি করতে পারা যাবে না এখন বলো তো? স্যার এটা তো টোটাল কস্টে দেওয়া টাকা, একটা হ্যাঁ টোটাল ইউনিটে কস্টই দাও, হ্যাঁ ওই যে টোটাল কস্ট দাও, টোটাল কস্ট, এটা টোটাল কস্ট। হ্যাঁ এই টোটাল কস্টকে তাহলে আমরা হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করি, তো আমরা টোটাল কস্টই তো আছে এখানে, এখানে প্রফিট নাই আগের অঙ্কগুলোর মতো। আর পার্ট সি এর প্রথম অঙ্কটা দেখো, সেলস আর ওনারা প্রফিট এন্ড লস দিয়ে দিছে, দেখছো? তাহলে আজকে যে অঙ্কগুলো শিখলাম সেটা এরকম না? হাই ভলিউম সেলস 10 লাখ, লো ভলিউম সেলস 6 লাখ। হাই ভলিউম কস্ট বের করার জন্য এখানে প্রফিট দিয়ে দিছে ওনারা, একটা 1 লাখ প্রফিট, একটা 60,000 লস, দেখছো? এখানে ওই যে সিএম রেশিও বের করতে বলছে, ফিক্সড কস্ট বের করতে বলছে, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, খেয়াল করেছো? তার মানে সালের অঙ্কগুলো এভাবেই আসে। এটা 2012 সালের কোশ্চেন। এই যে দেখো 2014 সালের কোশ্চেন, এপ্রিল মে জুন মাসের তথ্য, সেলস কস্ট দেখছো খেয়াল করে? এই যে 2014 সালের কোশ্চেন, খেয়াল করেছো? স্যার এই অঙ্কগুলো তো আমরা করছি এরকম। এই যে এরকম অঙ্ক অলরেডি করে ফেলছি, 2014 সালের কোশ্চেন। তার মানে কি আমি যা তোমাদেরকে করাচ্ছি তা কিন্তু অটোমেটিক্যালি বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। এখন পার্ট বি এর অঙ্কগুলো করালে আমি শীট ধরতে পারবো। আবার এই যে দেখো আরেকটা অঙ্ক 16-17, এটা কোন সালের অঙ্ক? এটা হচ্ছে 2017 সালের অঙ্ক। দেখো এই যে এখানে সেলস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, দেখছো? দেখছো স্মৃতি? সেলস আর প্রফিট দেওয়া আছে, এবার দেখছো? 2016 এখানে হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করতে হবে। আবার দেখো এই যে আরেকটা অঙ্ক 2017 সালের, এখানেও সেলস এবং প্রফিট দেওয়া আছে 2016-17, দেখছো খেয়াল করে? খেলা দেখছো ডিপার্টমেন্ট আলাদা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোশ্চেন, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন, কিন্তু একই ধরনের অঙ্ক আসছে, এই দুই জায়গাতে একই ধরনের অঙ্ক আসছে, দেখছো? এই রকমের অঙ্ক আমরা আজকে শিখলাম। আর এই হচ্ছে এই যে তোমাদের বোর্ডের কোশ্চেন। তো তার মানে এই ধরনের অঙ্কগুলো যাতে তুমি করতে পারো প্রফিট দিয়ে, সেটা আজকে আমি তোমাদেরকে শিখাই দিলাম। তার মানে আমাদের বোর্ডে যে অঙ্কগুলো এসছে আমার মাথায় আছে কোন কোন রকমের অঙ্ক আসছে বোর্ডে, সেই অঙ্কগুলোর ভিত্তিতেই আমি তোমাদেরকে অঙ্কগুলো তৈরি করে দিচ্ছি যাতে কমন জিনিসটা মাথার মধ্যে চলে যায়। আর পার্ট এর আলোচনা আজকেই শেষ হবে আমাদের। এরপরে আরো কিছু অঙ্ক আছে যেগুলো পার্ট বি স্ট্যান্ডার্ড, সেই অঙ্কগুলোই আমরা যখন শেষ করব তখন পুরো চ্যাপ্টারটা আমাদের শেখা হয়ে যাবে, তখন ওই শীটগুলোর অঙ্কগুলো সালের অঙ্কগুলো তখন তোমরা সলভ করতে পারবে। তো যাই হোক 24 আমরা 28 পর্যন্ত করে ফেলছি, এবার একটু আমরা শীটটার দিকে তাকাও। আমি 28 পর্যন্ত করে ফেলছি, তারপরেও যেহেতু 28 পর্যন্ত করে ফেলছি তবুও তোমরা 27 এবং 28 এর একটা স্ক্রিনশট নাও। একটু দাঁড়াও, আমি একটু ছোট করি যাতে দুটো একসঙ্গে নেওয়া যায়। হ্যাঁ আর হ্যাঁ নাও, এবার 27 আর 28 একসাথে নাও। স্মৃতি 27 এবং 28 নম্বর অঙ্কটা একসাথে নাও। নিয়েছি। এবার 29 আর 30 নম্বর অঙ্কটা একসাথে নাও। ও এটা তো একসাথে হবে না, ও তাহলে খামাখা ছোট করে লাভ কি? হ্যাঁ না 29 নাম্বারটা নাও। নেছো? এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাচ্ছি বলে আমি একটু আগে তোমাদেরকে যে সালের কোশ্চেনগুলো দেখালাম নিচে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, এই সমস্ত অঙ্ক কিন্তু তখন আর আমি করাবো না, আমি ডাইরেক্ট বাড়ির কাজ দিব, তোমরা করে আমাকে দেখাবা, বুঝতে পারছো? জি স্যার। এই অঙ্কগুলো যেহেতু আমি শিখাই ফেলছি, ওই সালের কোশ্চেনগুলো যেগুলো তোমরা দেখে আসলা যে বিভিন্ন সালে এই ধরনের অঙ্ক আসছে, এই অঙ্কগুলো তখন আর আমি করবো না, তখন তোমরা করে আমাকে অ্যান্সার দেখাবা, তখন খুব দ্রুত আমরা ওই ইউনিট শিটগুলো শেষ করতে পারবো। নাও 30 নাম্বারটা স্ক্রিনশট নাও, 30 নাম্বারটা। স্যার নিয়েছি।
হয়েছে? স্মৃতি শর্ট নিয়েছো? স্যার নিয়েছি। এই দুইটা নিজে নিজে করে ফেলো, বাস আমরা আজকে বিদায় নেই। আগামী ক্লাসে আমি তোমাদেরকে পার্ট বি এর অঙ্কটা শুরু করব, ঠিক আছে? পার্ট বি এর আলোচনা শুরু করব, সূত্রগুলো। স্যার চ্যাটের ওই ভিডিও রেকর্ডিংটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখি আমি দিচ্ছি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।